শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়তারা করছে বিএনপি, বলছেন কাদের। এদিকে আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ছাত্রলীগও। জানাবো প্রশ্ন ফাঁসের সময় গোয়েন্দা বিভাগ কি করে, বলছেন রিজভী। জানিয়ে দেব হঠাৎ চাপে সরকার। পাহাড় ধসে ঝরছে প্রাণ, প্রশাসনের টনক নড়বে কবে। এবং সর্বশেষ জানাবো কোটা না মেধা স্লোগানটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক, বলছেন সাদ্দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়তারা করছে বিএনপি, বলছেন কাদের। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 4 সপ্তাহে স্থিতাবস্থা দিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম। বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান, তার প্রতি কোনো প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা বাংলা ব্লকের নামে মানুষকে কষ্ট দিচ্ছে। কোটা ও পেনশন আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছি, কাদের নীতি। আরো বলেন, বিএনপি সহ কিছু দল আন্দোলনকে সমর্থন জানিয়েছে। শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে নতুন আন্দোলন শুরুর পায়তারা করছে তারা। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন চেষ্টা করছে বিএনপি। ফখরুল বলেছেন, মুক্তিযোদ্ধা কোটায় দরকার নেই, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মান নেই। কোটা বিরোধিতা করে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী তার প্রমাণ আবারও দিয়েছে। আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ছাত্রলীগও। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরে আন্দোলনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ছাত্রলীগের মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে শাহবাগ, তেজগাঁও কলেজের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রামপুরা এলাকায় অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে আজ দুপুর 2:30টায় শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশে অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসে এবং কোটা ইস্যুর যৌক্তিক ও আন্তর্জাতিক মূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে রাজু ভাস্করের পাদপ্রদেশে সমাবেশে ডেকেছে ছাত্রলীগ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই সমাবেশে ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে। প্রশ্ন ফাঁসের সময় গোয়েন্দা বিভাগ কি করে, বলছেন রিজভী। যখন বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়, তখন গোয়েন্দা সংস্থাগুলো ঘুমায় না কি করে, সেই প্রশ্ন তুলেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য তাদের গোয়েন্দা সংস্থা গঠন করা হয় কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিএনপি নেতা। রিজভী বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে গোটা জাতিকে একটি ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে এই ডামি সরকার। যে সরকার এক এক সময় এক এক ঘটনায় ঘটাচ্ছে সরকার, অর্থাৎ তুমি ওইদিকে তাকাও, আমি যা করেছি সেদিকে তাকাবে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বেনজিরা যে দুর্নীতি করেছে, আজিজরা যে দুর্নীতি করেছে, অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আপনি কি এগুলো দেখেন না? আপনাদের এজেন্সিগুলো, আপনারা গোয়েন্দা বিভাগগুলো কি করে, তারা কি দেখে না? তাদের কি শুধু বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্যই তৈরি করা হয়েছে? তা না হলে একজন পিয়ন কি করে 60 কোটি টাকার মালিক হন, একজন ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হন, সেটা কি আপনারা সরকার জানবেন না? রিজভী বলেন, যখন বিসিএস এর প্রশ্ন ফাঁস হয় তখন কি গোয়েন্দা বিভাগ বিছানায় ঘুমিয়ে থাকে? যখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তখন তারা কি করে? তারা কি দিনের বেলায় ঘুমায়? তা না হলে এত দুর্নীতি হয় কি করে? বিএনপি এর মুখপাত্র হলে আজ বাংলাদেশের বুক চিরায় পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাবে বা আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। অথচ আমাদের সীমান্ততে যখন এই দেশের নাগরিকদের হত্যা করা হয়, রক্তাক্ত করা হয়, তখন এই সরকার কোনো প্রতিবাদ করে না, তারা নিশ্চুপ হয়ে যায়। অথচ সেই দেশের স্বার্থে আমাদের দেশের ভেতরে দিয়ে রেলের করিডোর দেওয়া হচ্ছে। রিজভী বলেন, প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে ব্যবহার করতে চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা হতে দিয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টিতে অন্যান্য দিকে সরিয়ে দিচ্ছেন নিজেদের অপকর্ম ঢাকার জন্য, দেশ বিরোধী সব চুক্তি করার জন্য। তাই কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড, কখনো দেখেছি বেনজির কাণ্ড, কখনো দেখেছি পিএসসির ড্রাইভার কাণ্ড, কখনো দেখছি মতিউরের কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, সব নির্যাতনের পরও সত্যের জন্য, মানুষের মুক্তির জন্য এবং মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের লড়াই, আমাদের রাজনীতি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হঠাৎ চাপে সরকার।
কোটা আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, মূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে হঠাৎ যেন চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের প্রথম ৬ মাস অতিবাহিত হচ্ছে আজ। কিন্তু এই ৬ মাসে নানা রকম সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর। বহু সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছিল। এমনকি সেনা সমর্থিত ১/১১ সরকারও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপর্যস্ত হয়েছিল। সরকার এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ভালোভাবেই সামাল দিচ্ছে। এদিকে যেমন সংযত অবস্থানে থাকা, অন্যদিকে আদালতের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছে। কিন্তু এটি যে সরকারের জন্য একটি সুস্পষ্ট চাপ তা সহজে অনুমান করা যায়। কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থায় এনেছে। আর এই রায়ের পরেও আন্দোলন থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন যে এ নিয়ে কমিশন এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এটি সামনের দিনগুলোতে সরকারের জন্য বড় চাপের কারণ হতে পারে। আগামী ২-১ দিনে বোঝা যাবে যে এই আন্দোলনকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। শিক্ষকদের আন্দোলন। সারা দেশে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন এখনো চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে না। একদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের পেনশনের আন্দোলন একটি নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। শিক্ষকদের মধ্যে যারা আন্দোলন করছে তারা বেশিরভাগই আওয়ামী লীগপন্থী শিক্ষক আছে। এ কারণে শিক্ষকদের এই আন্দোলন নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। সরকার সামান্য হলেও একটি চাপের মুখে পড়েছে। এই চাপ সরকার কিভাবে সামলাবে সেটি দেখার বিষয়। দুর্নীতি। দুর্নীতি নিয়ে যে দেশে এখন একটা স্থলস্থল চলছে, প্রতিদিন কোনো না কোনো দুর্নীতিবাজের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতি লোমহর্ষক কাহিনী জনগণকে উদ্বিগ্ন করেছে। আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে ১৫ বছর। কাজেই এই দুর্নীতির ব্যাপক বিস্তার এবং দুর্নীতিবাজের এই লম্ফনের দায় আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। দুর্নীতিদের ইস্যুই সরকার কিভাবে সমাধান করে এটি এখন বড় দেখার বিষয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচা বাজারে নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধি জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে। এই অবস্থায় এখনই সরকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে অনেকে মনে করছে। অর্থনৈতিক সংকট। সরকার একটি কঠিন আর্থিক সময় পার করছে। এই অবস্থায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকার কি করবে তার উপর নির্ভর করছে সরকারের আগামী দিনের পথ চলা। পাহাড় ধসে ঝরছে প্রাণ, প্রশাসনের টনক নড়বে। পাহাড় ধসে ঝরছে প্রাণ, প্রশাসনের টনক নড়বে কবে? ভারী বর্ষণের ফলে দেশে চলমান বন্যা পরিস্থিতি তেমন কোনো উন্নতি ঘটছে না। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় ক্রমাগত বর্ষণের ফলে বন্যায় প্লাবিত হওয়ার সাথে দিয়ে দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে যুক্ত হয়েছে ভূমিধসের সংখ্যা। এ নিয়ে ইতিমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কায় দিন কাটাচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। তারপরে থেমে নেই পাহাড় কাটা। এই কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন বলছে যারা পাহাড় কাটছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালানো হবে। এদিকে ভারী বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে বৃহস্পতিবার ১০ জুলাই ভোররাতে শিশু মৃত্যু হয়েছে ২ জনের। তবেও যেন টনক নড়ছে না পাহাড় কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা। এর আগে গতকাল বুধবার চট্টগ্রামের দক্ষিণ রাজনগর ও ইসলামপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কেটে সাবার করে দুর্বৃত্তরা বলে খবর পাওয়া যায়। আর এতে করে যে কোনো সময় পাহাড় লাগোয়া মাটির ঘরটি পাহাড় ধসে ভেঙে পড়তে পারে বলে জানান স্থানীয় বাসিন্দারা। জানা যায় এসব পাহাড়ের উপরে অবস্থিত গাছপালার পাশে কয়েকটি কাঁচা ঘর রয়েছে। যে কোনো সময় পাহাড় ধসে পড়ে বসত ঘর সহ সড়কে চলাচলরত মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে পাহাড় নিবন্ধনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলছেন না। উপজেলা ১৫টি ইউনিয়নে ১৫,০০০ একর বনভূমি বা পাহাড় রয়েছে, যেখানে ঝুঁকি নিয়ে বাস করছে প্রায় ১০,০০০ পরিবার, অন্তত ১.৫ লক্ষ বাসিন্দা। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ পাহাড় ধসের আশঙ্কা ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে বললেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। অন্যদিকে নিম্ন আয়ের এসব মানুষ অনেকটা বাধ্য হয়ে পাহাড়ে পরিবার নিয়ে ঝুঁকি থাকার শর্তেও থাকছেন। আবার এসব ঝুঁকিপূর্ণ এলাকাতেই চলছে পাহাড় নিধন। এ বিষয়ে একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, সড়কের পাশে ও কবরস্থানের জন্য নির্ধারিত স্থানে পাহাড় করা কাটছে। খবর নিয়ে প্রয়োজনে প্রশাসনকে জানানো হবে। এমনকি এ বিষয়ে সমাধানের সঠিক কোনো পদক্ষেপের বিষয়েও প্রশাসনের তেমন কার্যত পদক্ষেপ নেই বলেও বিভিন্ন সময় নানা সূত্রের খবরে প্রকাশ হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মেহবুব অবশ্য একটি গণমাধ্যমকে জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। যারা
পাহাড় কাটার সঙ্গে জড়িত খবর নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য 2017 সালে 13ই জুন উপজেলা ইসলামপুর ও দক্ষিণ রাজনগর ইউনিয়নে পাহাড় ধসে মাটি চাপায় মারা গিয়েছেন 23 জন। এরপর সারা বছর ধরে বেপরোয়াভাবে কাটা হচ্ছে পাহাড়। সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 11 জুলাই বেলা 11 থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী 44 থেকে 88 মিমি, 24 ঘন্টা থেকে অতি ভারী 89 মিমি, 24 ঘন্টা বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সংখ্যা রয়েছে। এদিকে আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কোটা না মেধা স্লোগানটি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক, বলছেন সাদ্দাম। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কোটা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। সাদ্দাম বলেন, কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে। এখন যারা আন্দোলন আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায়। এছাড়া শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী ছাত্রলীগ। তিনি বলেন, যেখানে সরকারি চাকরির প্রতি পরীক্ষার্থীদেরই একজন পরীক্ষার্থীকে প্রিলি, লিখিত ও ভাইভা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়, তাই কোটা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। এখানে মেধার বিপরীতে মেধার প্রতিযোগিতা সমাজের অনগ্রহ অংশকে কিছুটা এগিয়ে দেওয়া হয়, যা পুরোপুরি ন্যায় এবং সংবিধান সম্মত। সাদ্দাম হোসেন বলেন, প্রশাসনিক নিয়োগে প্রক্রিয়ার বিষয়টি বিচ্ছিন্নভাবে আন্দোলনের মধ্য দিয়ে সুরাহা সুনিশ্চিত নয়। কনস্ট্রাকটিভ পলিসির অ্যাডভোকেসির মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। আন্দোলনকে টেনে হিস্টে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয়। উল্লেখ করে তিনি বলেন, 2018 সালে সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনো বহাল আইনি প্রক্রিয়ার সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না। তিনি বলেন, বাংলাদেশের 64 জেলায় সম্মিলিত উন্নয়ন ও অগ্রগতির জন্য জেলা কাটার প্রচলন হলেও কোটা তৈরি দেবার পর তা থেকে বঞ্চিত হয় দেশের বিভিন্ন অঞ্চল। সাদ্দাম বলেন, সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জন্য এটি সত্য। কোটা বাতিলের পর 39তম বিসিএস এর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 24 জন সুপারিশ পেয়েছেন এবং 40 ও 41 বিসিএস এর সুপারিশ পেয়েছেন মাত্র 2 জন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।